একটা কথা বলুন তো, ধরুন একটা রাজ্যের নেতা বা নেত্রীরা তারা মঞ্চ থেকে কিছু বক্তব্য রাখে, আর তারপরেই রাজ্যের একদল মানুষ বাঁশ, গাছের ডাল, ইট, পাথর নিয়ে মারপিট আর দাঙ্গা শুরু করেছে। শুধু এক জায়গায় নয়, বরং একাধিক জায়গায় এই একই ঘটনা। আর এই ঘটনাকে কি বলে বলুন তো? এই ঘটনাকে বলে উস্কানির রাজনীতি। এক সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে উস্কানির রাজনীতি কি, এই উস্কানির রাজনীতি কিভাবে জনগণের ক্ষতি করে, এই উস্কানির রাজনীতি থেকে নেতারা কিভাবে তাদের ফায়দা তুলছে, আর এই উস্কানির রাজনীতি কি রাজনীতির এখন নতুন ট্রেন্ড নাকি পুরনো রাজনীতির অংশ। আপনাদের কাছে অনুরোধ করলাম ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিও শেষ পর্যায়ে আমি এমন কিছু তথ্য তুলে ধরেছি যা আপনি কখনোই ভাবতে পারেননি। রাজনীতি মানেই মতভেদ থাকবে, কিন্তু যখন সেই মতভেদ উত্তেজনায় পরিণত হয়, আর উত্তেজনা যখন সেটা সহিংসায় পরিণত হয়, তখন সেটা আর রাজনীতি থাকে না, তখন সেটা হয়ে যায় এক বিপজ্জনক খেলা। সম্প্রতি এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে যখন কিছু উস্কানিমূলক বক্তব্য রেখেছিল, আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, এক সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। তারপর এই এসআইআর নিয়ে জল অনেক দূর গোড়ায়, কিন্তু সমাজের কিছু মানুষ আছে যাদের নিজেদের বোধ বুদ্ধি নেই, যারা নিজেদের মাথা অন্য কাউকে বিক্রি করে দিয়েছে। সেই কিছু মানুষ মিলে মালদার কালিয়াচক থানার অন্তর্গত মোথাবাড়ি এলাকায় ভোটের নাম যাচাই করতে আসা জুডিশিয়াল অফিসার ও আধিকারিককে ঘেরাও করে এবং তাদের উপর বিক্ষোভে ফেটে পড়ে। মোথাবাড়ি বিধানসভা আসনের মধ্যে পড়ে কালিয়াচক 2 নম্বর ব্লক। বুধবার এই বিডিও অফিসের সামনে অবরোধ হয়। অফিসে আটকে পড়েন এসআইআর এর কাজে নিযুক্ত 7 বিচারক। প্রায় 8 ঘন্টা আটকে থাকেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে মাঝরাতে উদ্ধার করে। অভিযোগ, বিচারকদের উদ্ধার করে ফেরার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। তারপর শুরু হয় মারপিট, দাঙ্গা। এই ঘটনার পর যে উস্কানি দেওয়া নেত্রী, তিনি আবার নিজে বাঁচতে ডবল গেম খেলে দেয়। এই মোথাবাড়ি কাণ্ডের মূল অভিযুক্ত মোফাক্কারুলকে তিনি তানার নিজের লোক দিয়ে সিআইডি দিয়ে অ্যারেস্ট করিয়ে দেয়। নাতে নাতে গ্রেফতার করেছে, আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে। এর ফলে ক্ষতি কার হলো? ক্ষতি হলো এই মোফাক্কারুল ও সেই মানুষগুলো যারা এই মোথাবাড়ি কাণ্ডে, এই মোথাবাড়ির দাঙ্গাতে অংশগ্রহণ করেছিল। কিন্তু এই কেসটি এখন এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে, মানে এনআইএ তদন্ত করে এটি সলভ হবে। আর এই এনআইএ তদন্ত এতটা ভয়ানক, এতটা কঠিন, আপনারা বিশ্বাস করতে পারবেন না। কারণ এই এনআইএ সেই দাঙ্গাতে অংশগ্রহণকারী প্রতিটা লোককে তো খুঁজে বার করবেই, এবং তাদের তো শাস্তি হবেই, এবং তাদের এমন শাস্তি হবে যে তাদের পরিবারও কাঁদতে বাধ্য হবে। মানে এতটা কঠিন এই এনআইএ তদন্ত, কারণ এটা আমাদের ডাইরেক্ট সুপ্রিম কোর্ট, মানে আমাদের আইন শৃঙ্খলার উপর দাঙ্গা হাঙ্গামা করা হয়েছে। কারণ এসআইআর কাজ সুপ্রিম কোর্টের বিচারপতিরাই করছিল, সেখানকার আধিকারিকরাই করছিল, আর তাদেরকেই ঘরবন্দি করে রেখে তাদের উপর বিক্ষোভ দেখিয়েছে। তাহলে তো কঠোর থেকে কঠোরতম শাস্তি হবেই। এতে লাভ কার হলো? লাভ হলো সেই নেত্রীর যিনি এই উস্কানিটা দিয়েছেন। আর এতে ক্ষতি কার হলো? সেই মানুষগুলি যারা তার উস্কানিতে প্রভাবিত হয়ে সেই দাঙ্গাতে পার্টিসিপেট করেছিল। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি কোনো নেতা বা নেত্রী উত্তেজনামূলক বক্তব্য রাখে, তার কতটা প্রভাব বা তার প্রভাব কি সাধারণ মানুষের উপর পড়তে পারে, সেটা আপনারা
কমেন্টে জানান। দ্বিতীয় ঘটনা 14ই মার্চ 2026 কলকাতার ব্রিগেড ময়দানে যেদিন নরেন্দ্র মোদী আসে, সেই দিন তৃণমূল নেত্রী শশী পাঞ্জার বাড়ির সামনে কিছু তৃণমূলের সদস্য সেই ব্রিগেডে আসা বিজেপির বাসের উপরে হামলা, ইট পাথর ছুঁড়ে হামলা করতে শুরু করে। পাল্টা বিজেপির সেই বাসে আসা কর্মীরাও তারা বাস থেকে নেমে এই শশী পাঞ্জার বাড়িতে আক্রমণ চালিয়ে দেয়। তারাও ইট পাথর পাটকেল ছুটতে শুরু করে। এই ঘটনা নিয়ে যখন বিজেপির নেতা দিলীপ বাবুকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি এমন কিছু উস্কানিমূলক কথা বলেন এই প্রেস কনফারেন্সের সামনে, সেটা একবার আমরা শুনে নিই। কুণাল ঘোষের ধারণা নাই, বাইরের লোক লাগে না, আমরাই টিএমসিকে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো, আমি বলে দিচ্ছি। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। কারণ কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবাংলায় ঠুকতে পারি, ঠুকবো। কম বন্দুক সব আনবো, গুন্ডাদের সঙ্গে লড়ার জন্য কি আছে, সাবধান থাকুন। যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রি বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। আমাদের কর্মীরা তৈরি হয়ে আসে এবং তৈরি আছে, দ্বিতীয়বার যেন কোথাও ভুল না করেন। কিন্তু এই বক্তব্য সরাসরি নিজেদের সমর্থকদের উত্তেজনার আগুনে ঘি ঢালার কাজ করেছে। যখন কোনো বড় নেতা বা নেত্রী উত্তেজনামূলক ভাষা ব্যবহার করে, তখন তার সমর্থকরা সেটিকে সিগন্যাল হিসাবে ধরে নেয়। বা যখন কোনো বড় নেতা বা নেত্রী উত্তেজনামূলক, উস্কানিমূলক ভাষা বা বক্তব্য রাখে, তখন সেই বক্তব্য বা ভাষা দ্বারা তার সমর্থকরা উদ্বুদ্ধ হয়, আর বিরোধীরা এটাকে প্ররোচনা হিসাবে মনে করে, আর তখনই শুরু হয় বিভাজন, রাগ আর সংঘর্ষের সম্ভাবনা। ইতিহাস বলছে ছোট ছোট উত্তেজনা থেকেই বড় দাঙ্গার সৃষ্টি হয়েছে। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, এই ধরনের বক্তব্য কি সত্যি দায়িত্বশীল রাজনীতির মধ্যে পড়ে? দাঁড়ান, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ এর পেছনে থাকতে পারে এক মস্ত বড় রাজনৈতিক কৌশল। সবসময় কি এই উস্কানিমূলক বক্তব্য ভুলবশতই হয়ে যায়, নাকি এটা ইচ্ছাকৃতভাবে করা হয়? সেটাই জানবো নেক্সট অধ্যায়ে। রাজনীতিতে একটা শব্দ আছে, পোলারাইজেশন, যার বাংলা অর্থ মেরুকরণ। এর মানে মানুষকে দুই ভাগে ভাগ করে দেয়া, মানুষকে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করা। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে তাহলে এরকম কেন করা হয়? কারণ আবেগ দিয়ে ভোট নেওয়া খুব সহজ। একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। ধরুন আপনি কৃষক, যদি কোনো পার্টি, কোনো নেতা এসে বলে দিল কি আপনার এবারে আলুর ক্ষতি হয়েছে, আমরা আপনাদের ভর্তুকি দেবো, তো আপনারা নিজেদেরটা দেখলেন, আপনারা আবেগটা দেখলেন যে হ্যাঁ আমাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু হয়তো সেই নেতাটাই তার এলাকার রাস্তাঘাট করেনি, সেখানকার জল নেই, সেখানে মানুষ ঠিকঠাকভাবে বসবাস করতে পারে, নিরাপত্তা নেই, নারী সুরক্ষা নেই, সেগুলো কিন্তু আপনি তখন আর ভাবলেন না। এর থেকে আরেকটা ভালো উদাহরণ ধরুন হিন্দু মুসলিমদের আছে। ধরুন কোনো হিন্দু নেতা সেখানে হিন্দুদের এলাকায় গিয়ে সেখানে বলে দিল যে আমাকে ভোট দিয়ে জিতান, নাহলে মুসলিমরা এই জায়গায় এই পুরো এলাকা জুড়ে ছেয়ে যাবে, তারা আপনাদের উপর অত্যাচার চালাবে, আঘাত দেবে। সেই একইভাবে যদি কোনো মুসলিম নেতা তার এলাকায় গিয়ে বলে যে আমাকে ভোট দিয়ে জেতান, না হলে এই হিন্দুরা মুসলিমদের উপর অত্যাচার করবে, মারধর করবে, হ্যাঁ এইসব বলে দিল, তখন মানুষ কি ভাববে? তখন মানুষ হিন্দু মুসলিমে তারা আবেগে ভেসে যাবে। তারা তখন ভাববে না সেই নেতাটা সেই এলাকায় কতটা উন্নতি করেছে, সেখানকার রাস্তাঘাট ঠিক করেছে কিনা, সেখানকার নারী সুরক্ষা কী রকম, সেখানকার রাস্তায় লাইট ঠিকঠাক আছে কিনা, সেখানে রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো কিনা, সেই সব দেখবে না। প্রত্যেক মানুষের ঘরে জল পৌঁছায় কিনা, এবং কোনো ধরুন বিপর্যয় হলো সেখানে কিভাবে সে রিয়্যাক্ট করছে, সে কিভাবে সেখানকে ঝাঁপিয়ে পড়ছে, সেই সব কিচ্ছু দেখবে না। তখন তারা হিন্দু মুসলিমের আবেগে ভেসে যাবে, যার ফলে হিন্দুরা তখন আবার হিন্দুদের ভোট দেবে, মুসলিমরা মুসলিমদের ভোট দেবে। মানে তারা আবেগে ভেসে যাবে। তারা অ্যাকচুয়াল যেসব প্যারামিটার দেখে কাউকে নেতাকে ভোটে জেতানো দরকার, কোনো দলকে ভোটে জেতানো দরকার, যে সে আমাদের জন্য কি করেছে, আমাদের কতটা উন্নতি করেছে, সেই সব আর তখন মানুষ দেখে না। তখন মানুষ হিন্দু আর মুসলিম দেখে। এভাবেই আবেগ দেখিয়ে মানুষের কাছে ভোট আত্মসাৎ করে। কারণ তারা জানে যদি মানুষ শান্ত বসে থাকে, তখন তারা ভাবতে শুরু করবে যে এই নেতা, এই দল আমাদের জন্য কি করেছে,
কি উন্নয়ন করেছে। কিন্তু মানুষ যদি উত্তেজিত থাকে তখন তারা দেখবে না যে এ আমাদের জন্য কি করেছে, কি উন্নয়ন করেছে, তখন তারা আমরা বনাম ওরা হয়ে যাবে। আর এটাই রাজনীতির সবচেয়ে বড় কৌশল। কিন্তু এর সবচেয়ে বড় ক্ষতি কার বলুন তো? সাধারণ মানুষের। কারণ সাধারণ মানুষই সবচেয়ে বেশি সংঘাতের শিকার হয়, সাধারণ মানুষই নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ রাজনীতি তো চলতেই থাকবে। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে আমাদের সাধারণ মানুষের করণীয় কি? 1 নাম্বার, উত্তেজনামূলক ভিডিও দেখে আপনি রিয়েক্ট করবেন না। দ্বিতীয়, ধর্ম ও রাজনীতি নিয়ে হঠাৎ উত্তেজিত হবেন না। তৃতীয়, নিজের মাথাটা কাজে লাগান, অন্যের আবেগে ভেসে যাবেন না। চতুর্থ, পরিবার ও বন্ধুদের মধ্যে সম্পর্ক ঠিক রাখুন। এই রাজনীতির লড়াইয়ে নিজেদের সম্পর্ককে খারাপ করবেন না। পঞ্চমত, খবর যাচাই করে তারপর শেয়ার করবেন। কারণ রাজনীতি আজীবন থাকবে যতদিন পৃথিবী থাকবে। নেতারা আসবে যাবে, কিন্তু নেতাদের কোথায়, নেতাদের উস্কানিতে সেখানে প্রবুদ্ধ হয়ে, সেখানে প্রভাবিত হয়ে আপনি আপনার জীবনকে খারাপ করবেন না। আপনার নিজের দিকে তাকাবেন, নিজের পরিবারটার দিকে তাকাবেন। কারণ আপনার উপরে আপনার পরিবার টিকে আছে। তাই ওই নেতা নেত্রীরা আজকে আসবে আবার কালকে চলে যাবে, তাদের কোথায় আপনারা, তাদের উস্কানিতে আপনারা তাদের ফাঁদে পা দেবেন না, নিজেরা সতর্ক থাকবেন। তাই আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি উত্তেজনার অংশ হবেন নাকি সচেতন নাগরিকের ভূমিকা পালন করবেন? আপনাদের রায় আপনারা কমেন্টে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই রকম ভিডিও দেখার জন্য। আর বন্ধুদের সাথে এবং নিজেদের যে নেতা, নিজেদের যে পার্টির সদস্য আছে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে নিয়ে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।